দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং খাতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আমরা আলোচনা করব। আর আজ এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই সেটা হলো, সম্প্রতি যে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হলো, একক ঋণ সীমা বাড়ানোর একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আগে তো সেখানে 15% মতো ছিল, সেটি 25% করা হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় অন্যান্য যে বিভিন্ন গ্রুপ রয়েছে তারা বিভিন্ন ব্যাংক থেকে 80% উপরেও একক প্রতিষ্ঠান ঋণ নিয়েছে। এই ধরনের যে পরিস্থিতি অতীত যেখানে রয়েছে, সেখানে আসলে ঋণ সীমা বাড়ানোর সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? ঋণ সীমা বাড়ানোর সিদ্ধান্ত যদি আসলে এখন যে ঋণ সীমা আছে সেটা যদি আমাদের বড়োয়ারদের যদি নিড ফুলফিল করতে না পারে তাহলে বাড়ানোর কথা। কিন্তু এখন তো আমি ওই রকম কিছু দেখছি না যে হঠাৎ করে, আর এই ধরনের ডিমান্ডও তো আমি দেখি নাই যে ব্যবসায়ীদের পক্ষ থেকে দেয়া হচ্ছে। তো এইগুলো খুব ভালো ইঙ্গিত বহন করে না। ইনফ্যাক্ট আমরা যেখানে বলছি যে এই একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা, সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা আমাদের এই আর্থিক খাত বিশৃঙ্খল হয়ে যাওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো ছিল, বা যে সমস্ত ব্যক্তিবর্গ বা যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত গ্রুপ এগুলোর জন্য দায়ী ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরঞ্চ তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য এই ধরনের নতুন নতুন পদ্ধতি খুঁজে বের করা হচ্ছে। এগুলো আসলে খুব ভালো ইঙ্গিত বহন করে না। আমরা যেখানে আশা করছি যে এটা একটা শৃঙ্খলিত খাত হবে, সেখানে এটা দিন দিনই এই সমস্ত পলিসিগুলোর ফলে আমার তো মনে হয় এটা ভবিষ্যতে আরও বিশৃঙ্খল হয়ে যাবে। আর আমাদের ভয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি এটা কিন্তু ব্যাংকিং বেসড। এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অন্য কোনো সোর্স অফ ফাইন্যান্স নাই। আমাদের সিকিউরিটি মার্কেট ইজ এ ভেরি লো, ভেরি স্মল। আমাদের ইন্স্যুরেন্স মার্কেটও ভেরি স্মল। অন্যান্য পার্ট অফ জনপ্রিয় না, জনপ্রিয় না, এবং এগুলো কোনো কন্ট্রিবিউশনও নাই। তো সেই ক্ষেত্রে ব্যাংকিং মার্কেট নিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করা, খেলাধুলা করাটা, এটাকে পুরোপুরি মানে আপনার ঘর না গুছিয়ে আবার নতুন নতুন ব্যবস্থা নেওয়া, এগুলো ঠিক হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, একটা বিষয় আপনি বলছিলেন যে একক গোষ্ঠীকে অনেক বেশি ঋণ দেওয়ার তো আসলে এখন প্রেক্ষাপট নেই। আর তাছাড়া তো বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে যে এখানে বিনিয়োগ বাড়ানো প্লাস নতুন নতুন যে উদ্যোক্তা তৈরি করা, সেখানে একক ব্যক্তিকে অনেক বেশি সীমা না দিয়ে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে, এবং সেই ক্ষেত্রে ওনাদের পলিসিও তো ওনারা তৈরি করেছে, এসএমই পলিসি। সুতরাং সেটাই তো হচ্ছে সবচেয়ে বেশি মানে ভালো হতো, এবং ওই ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট পোটেনশিয়ালিটিও ছিল না। সেটা না করে ওনারা আগের মতো এরকম খেলাপিদের আরও কীভাবে মানে বেশি সুযোগ দেওয়া যায় সেই সমস্ত ব্যবস্থাগুলো নিচ্ছে। এসএমই বা এমএসএসএমই ওদেরকে ঋণ না দিয়ে আপনি শুধুমাত্র বড় বড় কর্পোরেট যারা নাকি যাদের ইতিহাস মানে আপনার প্রিভিয়াস ইতিহাস ভালো না, যাদের ক্রেডিট হিস্ট্রি ভালো না, তাদেরকে আবার নতুন করে ঋণ পাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। ঋণ পুনঃতফসিলের বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইব যে এই বিষয়ে তো ব্যাংক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি কি আসলে যারা উদ্যোক্তা রয়েছেন বর্তমানে যারা ব্যবসা করছেন তাদের জন্য আসলে সহায়তা করবে, নাকি আসলে এটা কোনো নেগেটিভ মেসেজ দিচ্ছে? ঋণ পুনঃতফসিল এটা সারা বিশ্বে আছে। আমরা যেটা সবসময় সরকারকে বলে আসছি বা বাংলাদেশ ব্যাংকে বলে আসছি, আপনি ঋণ পুনঃতফসিল করেন। আগে তো একটা নিয়ম ছিল 3 বারের বেশি করা যাবে না, তা বা প্রত্যেকবার করার সময় কত ডাউন পেমেন্ট করতে হবে সেগুলো। তো এগুলো না করে একের পর এক হলেও তাদেরকে সুবিধা দেওয়া আছে। যাই হোক, ঋণ পুনঃতফসিল করার ব্যাপারে আমরা সরকারকে বা বাংলাদেশ ব্যাংকে যেটা বলছিলাম যে পুনঃতফসিলীকৃত ঋণ কিন্তু কখনোই তার স্ট্যাটাস চেঞ্জ করে না। এখন আমরা পুনঃতফসিল করে কি করছি, যার না আমি পুনঃতফসিল করলাম তার মানে কি আমি মুক্তি পেয়ে গেলাম, কিন্তু পৃথিবীর কোনো দেশে এই ধরনের নিয়ম নেই। আপনি পুনঃতফসিল করে দেন এবং যতক্ষণ না পর্যন্ত এইটা ফুললি পেইড অফ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার লোন স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হবে না। সুতরাং আপনি সেই কী বলে ব্যাড লোন, আপনি সেই ক্লাসিফাইড লোনই রয়ে যাবেন এবং অন্য জায়গা থেকে আর কোনো সুবিধা পাবেন না, বা এই ব্যাংকের থেকে আর কোনো সুবিধা পাবেন না আদার দেন দিস রিশিডিউলিং। তো এইটা করলে দেখতেন অটোমেটিক্যালি এগুলো কমে যাবে, তাই না? অপ্রয়োজনীয় আপনার রিশিডিউলিংগুলো এগুলো কমে যাবে। কিন্তু এইদিকে কেউ নজর না, একের পর এক খালি নতুন নতুন পলিসি নিচ্ছে। আবার ব্যবসায়ীরাও আপনার অঙ্গীকার করছে যে এবারই করে দেন, শেষ, আমি আর ভবিষ্যতে আসবো না, এবারে ভাই কোনো রকম করে দেন। তার কয়েকদিন পরে দেখবো আবার এসে হাজির হচ্ছে।
তাহলে ঋণ পুনঃতফসিলের সিদ্ধান্ত কি ব্যাংকগুলোকে মুনাফা দেখানো কিংবা যারা এখানে না আসলে না তাদের defaulter হয়েছে তাদের তাদেরকে অফকোর্স সেটা একটা পদ্ধতি, সেটাও একটা, এটা শুধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে তা না, এটা ব্যাংকগুলোরও আপনার মুনাফা বাড়ানোর ক্ষেত্রে বা ব্যাংকগুলোর এনপিএল কমিয়ে দেখানোর ব্যাপারেও কিন্তু এটার একটা বড় অবদান আছে। কিন্তু এইগুলো তো আসলে কোনো প্রকৃত কন্ট্রিবিউশন না। আপনি প্রকৃত কন্ট্রিবিউশন হবে এইগুলো পে অফ করলো কিনা। সুতরাং ওইটি হবে বেস্ট পলিসি, যা আপনি পুনঃতফসিল করে দেন, কিন্তু তফসিলকৃত ঋণটা এটা কখনোই রেগুলার হবে না আনলেস ইট ইজ ফুললি পেড অফ। তো ফুললি পেড অফ যদি না হয় তাহলে এটাকে ক্লাসিফাইডই দেখাতে হবে। সুতরাং সেখান থেকে আপনি এক্সট্রা কোনো বেনিফিট আনতে পারবেন না। তখন আসলে প্রত্যেকটা স্টেক হোল্ডার তখন তো চাপে থাকবে। আচ্ছা, বন্ধ কলকারখানা চালুর বিষয়ে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে, এই বিষয়টা নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইবো যে নতুন নতুন যে কারখানা, সেখানে আসলে তো ঋণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই ঋণ পাচ্ছে না, এমন অভিযোগও রয়েছে। সেই জায়গায় পুরনো যে কারখানাগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে চালু করার ক্ষেত্রে আসলে কতটুকু বাস্তবসম্মত হবে? না, বন্ধ কলকারখানাগুলো চালু করার ব্যাপারে ঋণ প্রদান করবে, এটা ভালো কথা, কিন্তু কথা হলো এটা কেন বন্ধ হলো সেইগুলো তো কারণগুলো আপনাকে দেখতে হবে। এরা যদি এই ঋণের জন্য যদি বন্ধ হয়ে যায় তাহলে এক কথা, আর যদি গত কিছুদিন আগে যে আমাদের আপনার 23-24 যে সরি 24-25 আমাদের যে পলিটিক্যাল টার্মোয়েল ছিল ওইগুলোর জন্য বন্ধ হয়েছে কি না কী কারণে বন্ধ হয়েছে সেগুলো দেখে তো আপনাকে ব্যাপারটা অ্যাড্রেস করতে হবে। কেন এই সমস্ত ব্যাপার তো আমরা সবসময় বলেছি যে উইলফুল ডিফল্টার, আনউইলফুল ডিফল্টার, এগুলো যদি ওরা যদি আনউইলফুল ডিফল্টার হয় তাহলে তাদেরকে ওয়ার্কআউট করা যেতে পারে। তাদের সাথে বসে আলাপ আলোচনা করবেন এবং আলাপ আলোচনা করে তাদের খুঁজে বের করবেন তারা কী কারণে আপনার ডিফল্ট করেছে। এটা কি র মেটেরিয়ালের কারণে করেছে, নাকি আপনার ক্রেডিটের কারণে করেছে, নাকি ফান্ডের অভাবে করেছে, কী কারণে করেছে আপনি সেভাবে অ্যাড্রেস করবেন। আপনি ঢালাওভাবে খালি ঋণ সুবিধা দিয়ে আপনি নতুন করে চালু করতে পারেন, এগুলো আসলে ব্যাড পলিসি, দিজ আর নট দি গুড পলিসিস। এবং এটা তো আসলে উৎসাহিত করতে পারে অনেককে যে আমি এখন ডিফল্টার হয়ে গেলে আমি আবার আমি একটা সময়। সুতরাং এগুলো কোনো ভালো পলিসি না, তাই না? আর শোনা যাচ্ছে আগামী বাজেটে এই যে তহবিল গঠন করা হচ্ছে, এখানে হয়তো একটি সরকার বাজেটও বরাদ্দ রাখতে পারে। এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি বাজেটে বিভিন্ন ঘাটতি রয়েছে, একই সঙ্গে এ ধরনের একটি উদ্যোগে কোথায় গিয়ে পৌঁছতে পারে? আরও বাড়বে ঘাটতি, এবং ঘাটতি বাড়বে, অন্যদিকে আপনার রেভিনিউ কালেকশন হচ্ছে না, এদিকে ঘাটতি বাড়ছে। সুতরাং চাপ তো যে পড়বে আপনার মানে বরোইংয়ে, এবং বরোইং করতে গিয়ে ফ্রম দ্য ব্যাংকিং সিস্টেম। এইগুলোকে একদম সব কিছু পুরো ট্রেডিশনাল। আমি তো দেখছি না নতুন কিছু আসতেছে না। নতুন আসার জন্য আসলে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিংবা কোন জায়গায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত? আপনার সরকারের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে যে আপনার রেভিনিউ কালেকশনে, রেভিনিউ কালেকশনটা যেতে, কারণ রেভিনিউ কালেকশন হলে তো আপনি খরচ করার জায়গা পাবেন। রেভিনিউ কালেকশন এবং ইনফ্লেশন, এই দুইটা কমন, এই রেভিনিউ কালেকশন বাড়ানো, ইনফ্লেশন কমানো, এগুলোর ক্ষেত্রে এটা তো একটি সঙ্গে কানেক্টেড। যখন আমার রেভিনিউ বাড়বে তখন তো না, আমাদের দেশে আপনার কি বলে ফাঁকিবাজ আপনার ট্যাক্স পেয়ার বহু, বুঝছেন, এদের কোনো শেষ নাই। সুতরাং তাদের কাছ থেকে যেন ঠিক মতো আমরা যেন কালেকশন করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এবং রেভিনিউ কালেকশন বাড়লেই তো সরকার তখন অন্য খাতে খরচের জন্য একটা, সুতরাং এই ট্যাক্স বাড়লেই যে আসলে ইনফ্লেশন হবে এইটাতে আমি বিশ্বাস করি না। কারণ এবং ইনফ্লেশন যে সমস্ত কারণে হয় এগুলো ট্যাক্সের সাথে রিয়েলি কোনো সম্পর্ক নেই। কিন্তু সাপ্লাই পুশ ইনফ্লেশনের একটা বিষয় আছে, এখানে সবই আছে মিসম্যানেজমেন্ট ইন দ্য আপনার কি বলে এই আপনার সাপ্লাই চেইনে। সো সাপ্লাই চেইন ম্যানেজ করে, এই যে ধরেন বাংলাদেশ ব্যাংকের আপনার কন্ট্রাকশন মনিটারি পলিসি, আমরা তো প্রথম থেকে বলি কন্ট্রাকশন মনিটারি পলিসি আপনার কাজ হবে না যদি আপনার এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনি ঠিক না করেন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যে ধরেন ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম বাড়িয়ে দিল, আজকে হঠাৎ করে যে কোনো একটা উচিলায় আপনি দাম বাড়িয়ে দিলেন, তাই না? তো এইগুলোর সাথে ট্যাক্সের কী সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। তো বরঞ্চ এই সাপ্লাই চেনটা যদি আপনি ঠিক মতো ম্যানেজ করতে পারেন, এদিকে যদি রেভিনিউ কালেকশন যদি আপনার বাড়ে, আপনি ইউল বি ইন এ বেটার পজিশন। আগামী বাজেটে আমরা ধারণা করছি বড় একটি অঙ্কের বাজেট আসতে যাচ্ছে, যেখানে ঘাটতি বাজেট মেটানোর জন্য সরকার হয়তো ব্যাংকিং খাত থেকেও অর্থায়ন নিতে পারে। এই জায়গা থেকে ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ, সেটা আগামী দিনে কেমন প্রত্যাশা করছেন, কিংবা কেমন হতে পারে? না, আমরা তো প্রত্যাশা করছি যে ব্যক্তিখাতে ঋণ প্রবাহ যাতে আপনার কি বলে ক্ষতিগ্রস্ত না হয় বা এটা থেমে না যায়, আনইন্টারাপ্টেড থাকে, তাই না? এখন আনইন্টারাপ্টেড রাখতে গেলে যে সময় এখন সরকার মানে আসলে ওই আগের মতোই, মানে আমাকে বাজেট বাড়িয়ে দেখতে, এখন বাজেট আপনি বাড়াচ্ছেন কিন্তু ডেভেলপমেন্ট বাজেট বাড়তেছে না।
বা ডেভেলপমেন্ট বাজেটের কোয়ালিটি বাড়তেছে না। তো এই সমস্ত বাজেটে তো আমার কোনো দরকার নেই। তার মানে আপনি বাজেট বাড়াচ্ছেন, বাজেটের খরচটা কোথায় হচ্ছে? খরচটা হচ্ছে আপনার আনপ্রোডাক্টিভ খাতে বা আপনার অপারেশনাল কস্ট, যেগুলো আপনার রিকারিং বাজেটে আপনার এই সরকারের সাইজ দিন দিন বড় হচ্ছে, তাই না? এইগুলোতে আপনারা বাজেট কাট করেন, বাজেট কাট করে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বাড়ান, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের কোয়ালিটি ইমপ্রুভ করেন, আপনি রেভিনিউ কালেকশন বাড়ান। তো ওইগুলোর দিকে আমরা খবর না দিয়ে আমরা শুধুমাত্র আমরা একটা বাজেট ধরতেছি এবং কোনো অবস্থাতেই প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ যাতে আপনার ক্ষতিগ্রস্ত না সেদিকে নজর রাখতে হবে। কারণ এই যে বড় বাজেট আপনি করবেন, বড় বাজেট করতে যে আপনার বড় ডেফিসিট হবে, এবং ডেফিসিটে যদি ফাইন্যান্সিং করেন, যদি আপনি যদি ব্যাংকিং সিস্টেম থেকে বড় করে, তাহলে তো আলটিমেটলি প্রাইভেট সেক্টর ঋণই পাবে না, তাই না? তো সেদিকে আমাদের নজর রাখতে হবে। আপনি বলছিলেন ডেভেলপমেন্ট বাজেট বাড়ানোর জন্য, আমরা তো দেখেছি এবার ডেভেলপমেন্ট বাজেটে বরাদ্দ বেড়েছে, কিন্তু অতীত ইতিহাস তো বলছে আসলে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় তার একটি বড় অংশই আসলে ব্যয় করা যায় না, কোয়ালিটি ইমপ্রুভ করে না। সেই জায়গা থেকে আসলে ডেভেলপমেন্ট বাজেট বাড়িয়ে কতটুকু লাভ আমরা শুধুমাত্র সাইজ বাড়াতে বলি না, আমরা এটার সাথে সাথে কোয়ালিটি ইমপ্রুভ করতে বলি। তাহলে আপনি সাইজ বাড়ালেন কিন্তু কোয়ালিটি তো ইমপ্রুভ করা হলো, সে এক্সপেন্ডিচার হলো না, এবার এক্সপেন্ডিচার সে লাস্ট মান্থে যে বেশি হলো, যেখানে নাকি আপনি খরচের নামে খরচ করে গেলেন, আসলে কোনো ডেভেলপমেন্টের কাজে আসলো না। এই ধরনের খরচের দিকে আমরা সাপোর্ট করতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে আসলে সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমরা দেখেছি আপনি বলছিলেন যে শেষ মাসে গিয়ে এই ব্যয়গুলো হচ্ছে, পুরো 12 মাসের বাকি 11 মাসে এই ব্যয়গুলো কেন হচ্ছে না, এবং শেষ মাসে এসে যে ব্যয় করা হয় এখানে কোনো আসলে খারাপ কোনো উদ্দেশ্য তাদের থাকে কি? খারাপ উদ্দেশ্য হচ্ছে আসলে যে সরকারের মধ্যে যে একটা স্থবিরতা, যে সরকারের ডিপার্টমেন্টগুলো যে ঠিকমতো কাজকর্ম করছে না, তারা যে ঠিকমতো মনিটরিং করছে না, এবং তাদের একটা প্ল্যান থাকা উচিত আমি কোন মাসে কতটা ঠিকমতো আমি খরচ করতে পারি, এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার যে আমি পুরো খরচটা করতে পারি, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে। সরকারের বড় বড় ডিপার্টমেন্ট আছে, মনিটরিং ইভ্যালুয়েশন ডিপার্টমেন্ট আছে, তাই না? তো এইগুলো আমার মনে হয় না তারা ঠিকমতো কাজকর্ম করে, এবং তারা তো সবাই সরকারি কর্মচারী, বুঝলেন না? ওদের দায়িত্ব, ওদের তো দায়িত্ববোধ আছে আমি জানি, কিন্তু ওদের তো রেসপন্সিবল করার মতো কোনো কিছু ব্যবস্থা নাই। ওদেরকে রেসপন্সিবল করতে হবে। কেন আপনি বাজেট এত বড় বড় বাজেট করতেছেন, অথচ দিনের শেষে বাজেটটা ব্যবহার করা হচ্ছে না, ব্যবহার হলে ঠিকমতো কোয়ালিটি ইউজ হচ্ছে না? এগুলোর জন্য কারণ না কারণ আপনি রেসপন্সিবল করতে হবে। এই ঋণ খেলাপিদের মতো ওদেরও যে আপনি খালি সুবিধাই দিয়ে যাচ্ছেন, সুতরাং তাদেরকে রেসপন্সিবল করতেছেন না, তাদেরকে আপনার জবাবদিহিতার মধ্যে আনছেন না, যার জন্য এই ধরনেরই বাজেট হচ্ছে। ঋণ খেলাপির কথা বলছিলেন, আমরা দেখেছি এর আগে যারা ঋণ খেলাপি রয়েছে তাদের নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে। বিচার প্রক্রিয়াতে কেন আমরা যেতে পারছি না? যারা ঋণ খেলাপি রয়েছে কিংবা ঋণ খেলাপির টাকাটা দেশের বাইরে চলে গেছে, সেটা আনার ব্যাপারেও তো আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার অনেক ধরনের উদ্যোগ নিয়েছে। বাস্তবতা আসলে কতটুকু? না, আসলে খালি উদ্যোগের তো কাজ হবে না, এগুলো আমার মতে এগুলো বেশিরভাগ হচ্ছে লিপ সার্ভিস, শুধুমাত্র মুখের কথা, বুঝছেন? এগুলো আসলে সবচেয়ে বড় প্রয়োজন সরকারের একটা রাজনৈতিক সদিচ্ছা, তাই না? এবং একটা এফেক্টিভ রাজনৈতিক সদিচ্ছা। খালি মুখে বললাম লোকজনকে খুশি করার জন্য, ভোট পাওয়ার জন্য, কিন্তু কাজে আসলে কিছু না, সেই ধরনের কথাবার্তা। সুতরাং সরকারের রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সরকার যদি চায়, তাই না, এই সব কিছুই করতে পারে। সরকার যদি চায় ঋণ খেলাপিও কমাতে পারবে, সরকার যদি চায় তাদেরকে বাধ্য করতে পারে টাকা পয়সাগুলো ফেরত আনার জন্য। সরকার তো আসলে চায় না, আমরা বাইরে থেকে মনে করি সরকার সব কিছু করছে কিন্তু লাভ হচ্ছে না, আসলে কিছু না। আসলে এরা তো বেসিক্যালি সরকারকে চালাচ্ছে ওরা, তো সুতরাং সব কিছু কন্ট্রোল করছে ওরা। সুতরাং আপনি যদি ওখানে হাত না দেন, তাই না, বা সরকারের রাজনৈতিক সদিচ্ছার যদি পরিবর্তন না হয়, তাহলে ডেফিনেটলি এগুলো কিছু হবে না। আচ্ছা, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাইবো। আমরা সরকার থেকে অথবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই বিষয়ে, যেহেতু এটা সরকারি একটি ব্যাংক, এটাকে ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার কিন্তু পরিকল্পনা রয়েছে। যদি যথাযথ উদ্যোক্তা পাওয়া যায় কিংবা বিনিয়োগকারী পাওয়া যায়, সেক্ষেত্রে ছেড়ে দেওয়া হবে। যে অবস্থা রয়েছে কিংবা যে পরিস্থিতি রয়েছে, বিনিয়োগকারী কি এখানে আসবে? আসবে না, অন্তত দেশীয় বিনিয়োগকারী তো আসবে না। আর দেশীয় বিনিয়োগকারী না আসলে বিদেশি বিনিয়োগের কোনো প্রশ্নই আসে না। এই যে আমাদের দেশে এখন ফরেন ইনভেস্টমেন্ট বাড়ে না কেন? ফরেন ইনভেস্টাররা বলতেছে যে তোমার লোকাল ইনভেস্টমেন্টে তো বাড়ে না। তো সুতরাং আপনি যেখানে দেশীয় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে আপনি ভাবতেছেন যে ব্যাংকিংয়ে আপনার ফরেন ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করবে, যে ওরা দেখবে না? ওরা তো আপনার পুরো এনভায়রনমেন্টে দেখবে 62টা ব্যাংক, আনএথিক্যাল কম্পিটিশন, কোনো ব্যাংকের অবস্থায় ভালো না, উপরের দিকে 2-3টা ব্যাংক বাদ দিয়ে এইরকম অবস্থায় বিদেশি বিনিয়োগকারী আসবে, এটা আমি বিশ্বাস করি না।
তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা না, banker এটা রয়েছেন, এটা তাদের আমি তো প্রথম ভবিষ্যৎ কি থেকে দেখছেন? এটাতে আমি প্রথম থেকে এটা আমরা প্রথম থেকে মানা করেছিলাম যে বরঞ্চ আমরা যা চেয়েছিলাম সেগুলোতে কিছু হয়নি। আমরা ভেবেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট যে একটা পলিসি নিয়েছে এটা বর্তমান আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট এটা একটু রিভিউ করবে, রিভিউ করে তারপরে যার যার ব্যাংকের দায়িত্ব তার ব্যাংকের কাছে দেবে। দরকার হলে তাদের একটা আপনার একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিবে যে তোমরা 1 বছর বা 1.5 বছর বা 6 মাসের মধ্যে তোমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো। এবং এখানে দেখেন আরেকটা বড় আমাদের যে লুপহোলস, এই যে প্রত্যেকটা ব্যাংকের যে লিকুইডিটি সাপোর্ট দেওয়া হলো, তাই না, এগুলো এখন চায় না কেন গভর্নমেন্ট? যে এগুলোর জবাব দেওয়া আমাদেরকে, তাই না? তো সরকার, কারণ তখন তো এই প্রত্যেকটা ব্যাংকের তো বোর্ডগুলো রিস্ট্রাকচার করা হলো, তাই না? এই বোর্ডগুলোকে এখন রেসপন্সিবল করে না কেন? যে কেন আমার কাছ থেকে টাকাগুলো নিলে তোমরা লিকুইডিটি কতটুকু ইমপ্রুভ করলা, লিকুইডিটি সাপোর্টটা আমি দিলাম, তাই না? এগুলো করে না বলেই তো এরা এই ধরনের সাহস পায়। এগুলো না করে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি আওতায় না এনে আপনি বরঞ্চ তাদেরকে আবার করতেছেন, মাস্ট করতেছেন, আবার সরকার থেকে তাদেরকে জন্য ক্যাপিটাল দিয়েছেন। এইটা আমার সবচেয়ে বড় একটা বিরোধিতা, যে সরকারি টাকা দিয়ে আপনি প্রাইভেট ব্যাংক কেন বাঁচাতে যাবেন? আর তারা তো চায় নাই আপনি তাদেরকে এভাবে বাঁচান, তাই না? জবাবদিহিতার আসলে ঘাটতি রয়েছে। জবাবদিহিতা, গভর্নেন্স সব কিছুরই ঘাটতি রয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের আলোচনায় ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য।